নাজমুল শান্তর সঙ্গে তামিম ইকবালের ১.৫ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে জাতীয় দলে ফেরার গুঞ্জন। টেস্টে এখনো অপরিহার্য তিনি, বললেন অধিনায়ক। ডিপিএলে ম্যাচ খেলতে গিয়ে আঘাত পেলেন তাসকিন। জটিল কিছু না হলেও বিশ্বকাপ বিবেচনায় চোট গুরুতর। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রামের জোর আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগে একই দিনে ২ ম্যাচে আম্পায়ারিং বিতর্ক। মিরপুরে তর্কে জড়ালেন তামিম, ফতুল্লায় রাব্বি সোহান। প্রাইম ব্যাংকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত আবাহনীর। এবং সাফের শিরোপা ধরে রাখতে প্রস্তুতিকে ঘাটতি রাখছে না বাফুফে। ফ্রেন্ডলি না খেললেও নারী লিগে ভরসা। ফিফার পরবর্তী উইন্ডোতে ম্যাচ আয়োজনের চেষ্টা উইমেন্স কমিটির। তবে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? ডিপিএলে প্রাইম ব্যাংক আবাহনী ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় ১.৫ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন তামিম। জানিয়েছেন নিজের ভাবনা। পরে এই ইস্যুতে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত। গণমাধ্যমে তামিমের সঙ্গে বৈঠক নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও টেস্ট দলে তামিমকে এখনও অপরিহার্য বলেই মনে করেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে শান্তর কাঁধে তামিমের হাত। আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচের ফলাফল ছাপিয়ে সাবেক আর বর্তমান অধিনায়ক যেন ফিরে গেলেন অতীতে। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিমের ভবিষ্যৎ। শান্তর কাঁধে গুরু দায়িত্ব। টাইগারদের ৩ ফরম্যাটেরই নেতা। তবু আবাহনীর ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদ্বার বৈঠক কিসের ইঙ্গিত? ভেতরের খবর, নিজের ভবিষ্যৎ ভাবনা নাকি শান্তকে জানিয়েছেন একসময়ের দেশের ওপেনার? তামিম নাকি নিজেই বলেছেন তিনি অ্যাভেলেবেল আছেন। এরপর বেশ খানিকটা লুকোচুরি। সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। তবু তামিম শান্তর বৈঠক যেন শেষই হয় না। প্রায় ঘন্টা দেড়েক পর বের হলেন দুজন। তামিম চলে গেলেন নিজ গন্তব্যে, শান্ত বসলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে। ছিলেন নির্বাচক হান্নান সরকার আর শাহরিয়ার নাফিসও। কিন্তু কি কথা হলো এমন ম্যারাথন সভায়? জবাবে শান্তর কৌশলী উত্তর। এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাকে। নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারে, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করার। টি-20তে আগেই অবসর নিয়েছেন তামিম। ওয়ানডেতেও আর ফেরার সুযোগ নেই। তবে চলতি বছর আছে 8টা টেস্ট। ওপেনিং স্লটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে? ওয়ানডে তো অনেকদিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই। বাট হ্যাঁ, ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা, জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে, আমি একটু আগে যেটা বললেন, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। তবে একটা বিষয় স্পষ্ট, দেশের স্বার্থেই জবনিকা পাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ইস্যুর। স্মিত হাসিতে যাওয়ার আগে তেমনই যেন ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন আবাহনীর পেসার তাসকিন আহমেদ। ব্যথা গুরুতর না হলেও সামনে বিশ্বকাপ বিবেচনায় বারবার প্রশ্ন উঠেছে স্পিড স্টারের বিশ্রাম নিয়ে। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বল করেছেন 41 ওভার। আর শুধু ঢাকা প্রিমিয়ার লিগেই তাসকিন এখন পর্যন্ত 49 ওভার হাত গড়িয়েছেন। তাছাড়া বিপিএলে করেছেন 44 ওভার। জাতীয় দলকে গুরুত্ব দিয়ে ঘরোয়া ক্রিকেটে এখনই তাসকিনের বিশ্রামের বিষয়ে ভাবা উচিত বিসিবির। বেছে বেছে ম্যাচ খেলানো, টেস্ট থেকে সামরিক বিরতি, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র না দেয়া, সবই যেন শুভঙ্করের ফাঁকি তাসকিনের বেলায়। পেস বিভাগকে নেতৃত্ব দেয়া বোলারকে নিয়ে বিসিবির সাবধানী মনোভাব মেলে না বাস্তবতার সঙ্গে। এই ছবিটা ভয় ধরাবে টাইগার ভক্তদের। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন। মাঠ ছেড়েছেন সতীর্থদের কাঁধে ভর করে। তবে খুব বেশি ভয়ের কিছু নেই, চোটটা ছোটখাটো। মুস্তাফিজ যেখানে আইপিএল খেলছেন, অনুমতি পেলে তাসকিনও খেলার কথা ছিল ভারতীয় লিগে, কিন্তু বিশ্রামের অজুহাতে দেয়া হয়নি আইপিএলে খেলার অনাপত্তিপত্র। অথচ ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ খেলতে হচ্ছে।
চোখ রাখা যাক 2024 সালে তাসকিনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ফারাকটা। এখন পর্যন্ত এবছর জাতীয় দল তাসকিনকে পেয়েছে ওয়ানডে ও টি-20 মিলিয়ে 6 ম্যাচে। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে করেছেন 12 ওভার, যেখানে তুলে নিয়েছেন প্রতিপক্ষের 4 উইকেট। আর ওয়ানডে ক্রিকেটেও ম্যাচ খেলেছেন 3টি, যেখানে ওভার করেছেন মোট 29টি। তার ঝুলিতে উইকেট 11টি। এবছর জাতীয় দল তাসকিনের কাছ থেকে পেয়েছে 41 ওভার, নিয়েছেন 15 উইকেট। অথচ চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 6 ম্যাচে বল করেছেন 49 ওভার, উইকেট ঝুলিতে আছে 12টি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 44 ওভার বল করে নিয়েছেন 13 উইকেট। ক্যারিয়ারে ইনজুরিকে সঙ্গী করে চলতে হয় পেসারদের, ব্যতিক্রম নন ঢাকা এক্সপ্রেসও। 2014 সালে অভিষেকের পর থেকে পড়েছেন নানা ধরনের ইনজুরিতে। বর্তমানে কাঁধের অবস্থা এতটাই খারাপ, তার সার্জারি করালে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 1 বছর। কিন্তু প্রশ্ন হলো, ঠিকঠাক ওয়ার্কলোড মানা হচ্ছে কিনা তার বেলায়। আইপিএলে যেতে দেয়া হয়নি, কিন্তু ঠিকই ডিপিএলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন স্পিডস্টার। কিন্তু বিসিবি যেন চোখ বন্ধ করে বসে আছে। দলের সেরা পেসারকে বিশ্বকাপে সেরা অবস্থায় পেতে এখনই তার বিশ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের আরও খবর। শান্ত নাইমের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে 58 রানে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল আবাহনী। আর দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 4 উইকেট হারিয়ে 341 রান জমা করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরেও প্রাইমের দলীয় সংগ্রহ থামে 283-তে। তাসকিনের ম্যাজিক্যাল ডেলিভারি নাকি শান্তর স্বস্তির শতক? নাইম শেখের ধারাবাহিকতা অথবা মুশফিকের রাজস্বিক কামব্যাক? হাই ভোল্টেজ তবুও অনেকটা একপেশে ম্যাচে বৈশাখের তীব্র দাবদাহ আর আম্পায়ারিং বিতর্ক ছাপিয়ে স্পটলাইটে এই 4 জন। নাইম শেখের ব্যাট হাসলে হাসে আবাহনী। গেল কয়েক বছর ধরে চলমান মিথি এখন বাস্তব। যদিও চলতি আসরে ছন্দে ছিলেন না এই ওপেনার। দলের হয়ে 10ম ইনিংসে এসে প্রথম 3 সংখ্যার ইনিংস তার ব্যাটে। যদিও সতীর্থের শতককে আড়ালে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা টাইগার কাপ্তান ঘরোয়ায় ফিরেছেন পুরনো ছন্দে। 4-6 আর 13-4-এ 85 বলে 118। যদিও মিরপুরে আবাহনীর গড়া রান পাহাড়ে বড় অবদান তাওহিদ হৃদয়েরও। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ তামিম ইকবাল। মানসম্মত বোলিং আক্রমণের সামনে শুরুতেই সাবেক টাইগার অধিনায়কের অমন অসহায় আত্মসমর্পণ স্রেফ ব্যাকফুটে ঠেলে দেয় প্রাইম ব্যাংকে। মিরপুরের ব্যাটিং প্যারাডাইসে তামিম না পারলেও এদিন ঠিকই 50 তুলে নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। যদিও আবাহনীর বিশাল রানের সামনে সে অবদান একেবারেই সামান্য। আকাশী নীলদের হয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরান তাসকিন সাকিব। দুজনই নেন 3টি করে উইকেট। অবশ্য এই পেসারদের বোলিং তাণ্ডবের সামনেও সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তার 111 রানের হান্নামানা ইনিংস অবশ্য হারের ব্যবধান কমিয়েছে প্রাইম ব্যাংকের। প্রাইমকে গুড়িয়ে জয়ের ধারা অব্যাহত আবাহনীর। অন্যদিকে দ্বিতীয় হারে প্রাইমের জন্য শিরোপার সম্ভাবনাও ফ্যাকাশে হয়ে গিয়েছে আরও। দারুণ জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর নাজমুল হোসেন শান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে মিরপুরের মতো ফতুল্লাতেও ডিপিএল এর 10ম রাউন্ডের সঙ্গী হয়েছে আম্পায়ারিং বিতর্ক। ইয়াসির আলী রাব্বির এলবিডব্লিউ নিয়ে আম্পায়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। যদিও পার্টেক্সের বিপক্ষে ম্যাচটিতে 5 উইকেটের জয় তুলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। পার্টেক্সের দেয়া 206 রানের জবাবে 4 ওভার হাতে রেখেই জয় তুলে নেয় সোহানের দল। দেশের ঘরোয়া লিগ আর আম্পায়ারিং বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। প্রথমে মিরপুরে প্রাইম ব্যাংকের ম্যাচে তামিম ইকবালের সঙ্গে আম্পায়ারদের বাগবিতণ্ডা। এর কিছুক্ষণ বাদে ফতুল্লায় শেখ জামালের ম্যাচেও ঘটেছে একই কাণ্ড।
ফতুল্লায় পার্টেক্সের দেয়া 206 রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় 23 রানি সাইফ হাসানের উইকেট হারায় শেখ জামাল। এদিন দায়িত্বের পরিচয় দিতে পারেননি ফজলে রাব্বি, মুক্তার রাও। 100 রান তুলতেই 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ধানমন্ডির ক্লাবটি। এরপরই ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচের তখন চলছে 26তম ওভার। তানভীর হায়দারের লেগ স্ট্যাম্পে পিচ করা বল গিয়ে হিট করে ইয়াসির আলী রাব্বির পায়ে। আপিল করার সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার। এমন সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যান রাব্বি সোহান। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক বিতর্ক। ইয়াসিরকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে মাঠ থেকে ড্রেসিং রুমে যাওয়ার সময় রাব্বি জানান ব্যাটে লেগেছে তার বল। ব্যাট ছিল। রাব্বি আউট হওয়ার পর ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। তাইবুর রহমানকে সঙ্গে নিয়ে ভারতে থাকেন রান। পরে নিজের অপরাজিত 76 ও তাইবুর রহমানের সঙ্গে গড়া 105 রানের পার্টনারশিপে শেখ জামালকে 5 উইকেটের জয় এনে দেন সোহান। এর আগে প্রথম ইনিংসে পার্টেক্সের 2 ওপেনার মুনিম শাহরিয়ার ও আজমির আহমেদ শুরুটা দেখে শুনে করলেও 41 রানে তাইবুর আজমিরকে ফেরানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মুনিমও। পরে মিজানুর রহমান ও জাহিদুজ্জামান রান বাড়ানোর কিছুটা চেষ্টা করেন, তবে তারাও ব্যর্থ হলে পুরোপুরি চাপে পড়ে যায় পার্টেক্স। শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেটের পতন। শেষ দিকে এসে যুব এশিয়া কাপ জয়ী দলের সদস্য আহারার আমিনের সর্বোচ্চ 35 রানের উপর ভর করে 205 রানের সংগ্রহ পায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 3 উইকেট ও 39 রান নিয়ে ম্যাচ সেরা হন তাইবুর রহমান। তামিম হোসেন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। দেশের বাইরের ক্রিকেট চলমান আইপিএলে নতুন করে নিজেদের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। গেল মাসে করা 277 রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভেঙে নতুন করে 287 রানের রেকর্ড গড়ল দলটি। আর এবারের আইপিএলে দ্রুততম ও সব মিলিয়ে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। 288 রানের লক্ষ্যে ব্যাট করে 25 রানে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতকে নিজের সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ভারতীয় দলের বিপক্ষে কিংবা আইপিএল ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বাঁহাতি ব্যাটার। গেল বছর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হেড। সেই অজি তারকা তার দুর্দণ্ড ফর্ম বজায় রাখলেন আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। 39 বলে এদিন 100 রান করেন হেড। তার ব্যাটে বেঙ্গালুরুতে রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরে। আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম 100 রান এবং চলতি আইপিএলে দ্রুততম। হেডের বুলেট গতির শতকে ভর করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ এবং টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 76 রানে। 20 বলে তিনি তুলে নেন 50। পরের 50 করতে তার প্রয়োজন হয় 19 বল। সেঞ্চুরির পথে 9টি 4 ও 8টি ছক্কা হাঁকান ট্রাভিস হেড। অবশ্য সেঞ্চুরির পর ক্রিজে টেকেননি বেশিক্ষণ। বেঙ্গালুরুতে রানের বন্যা বইয়ে দিয়ে 41 বলে 102 রানে ফেরেন তিনি। আইপিএলে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে দ্রুততম এবং ষষ্ঠতম সেঞ্চুরি করা ব্যাটার হেড। আইপিএলে দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। 2013 সালে 30 বলে এই কীর্তি গড়েন তিনি। 2010 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 37 বলে 100 রান করেন ইউসুফ পাঠান। আইপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে ডেভিড মিলার 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 38 বলে করেন 100 রান। আর চতুর্থ স্থানে জায়গা করে নিলেন অজি ক্রিকেটার। তার সেঞ্চুরিতে ভর করে 287 রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। তবে হেনরি ক্লাসেন আর আব্দুল সামাদের ক্যামিও রেকর্ড রান সংগ্রহের দিকে দলকে এগিয়ে নেয়। এবারের আইপিএলে গেল মাসে দলীয় সর্বোচ্চ 277 রানের রেকর্ড গড়েছিল দলটি। নিজেদের রেকর্ড আবার নিজেরাই ভেঙেছে। সেই রানকে টপকাতে বেশ ভালোই পাল্লা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যদিও শেষ পর্যন্ত 25 রানে হেরেছে তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে ফুটবল। সাফের শিরোপা ধরে রাখতে প্রস্তুতিতে ঘাটতি রাখছে না বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের আগে অনুষ্ঠিত হবে নারী ফুটবল লিগ। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টও প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আর সাফের আগে পাওয়া উইন্ডোগুলোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে উইমেন্স উইং। ফাহিম ইসলামের রিপোর্ট।
2022 সালে নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে সাবিনা কৃষ্ণারা। সেদিন নারী ফুটবলারদের এমন সাফল্যে আনন্দে ভেসেছিল পুরো দেশ। নেপাল থেকে দেশে ফিরলে সাবিনা কৃষ্ণা, মারিয়া আখিদের দেওয়া হয় বীরোচিত সংবর্ধনা। সাব জয়ের পর অনেক চড়াই উতরাই পার করেছে নারী ফুটবল দল। নেপালের সাব জয়ী সেই দলের বেশ কয়েকজন সদস্য এখন নেই জাতীয় দলের সঙ্গে। তবে সেসব পেছনে ফেলে নতুন করে পথ চলা শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন আফেইদা খন্দকার, শাহেদা আক্তার রিপার মতো ফুটবলাররা। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেললেও বাতিল হয়েছে সৌদি আরব, ফিলিস্তিন ও মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ। এদিকে সাফের শিরোপা ধরে রাখার মিশনে অক্টোবরে মাঠে নামতে যাচ্ছে সাবিনারা। বিভিন্ন জটিলতায় ফিফা উইন্ডোর ম্যাচ খেলতে না পারলেও সাফের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাফের জন্য আমাদের রেগুলার যে প্র্যাকটিস সেটা তো আছেই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কোচও চেঞ্জ করেছি। আমাদের কোচ এখন পিটার বাটলার, তো পিটারের আন্ডারে ওরা রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছে। সামনে হচ্ছে যে আপনার ফিফা উইন্ডোতে খেলাগুলি যেগুলি থাকবে এগুলি নিয়ে কাজ করা এবং এনশিওর করা যে খেলাগুলি যাতে আমরা খেলতে পারি। এবং সব কিছু আসলে মানে মেইন কথা হচ্ছে যে মেয়েদের উপর নির্ভর করবে যে তাদের নিজস্ব দায়িত্বগুলি তাদের পালন করার ব্যাপারটা। সাফের আগেই হবে নারী ফুটবল লিগ। এই টুর্নামেন্টকেও সাফের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। টুর্নামেন্টের আগে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ফুটবলারদের। অন্যদিকে সাফের আগে ফিফা উইন্ডোগুলোর জন্য শক্তিশালী প্রতিপক্ষ এরই মধ্যে ঠিক করে ফেলেছে ফুটবল ফেডারেশন। এই মাসেই আমাদের উইমেন্স লিগ শুরু হচ্ছে, তো সেখানে সবাই খেলবে ক্লাবের হয়ে। আমি মনে করি সেটাও তাদের একটা প্র্যাকটিস হবে। যে কোনো কারণেই হোক, আমরা তো মিয়ানমার যেতে পারলাম না, তো জুন এবং জুলাই উইন্ডোতে আমরা আমাদের টিমগুলো কনফার্ম করেছি যে কোথায় খেলবে, সেটা আমরা কাজে লাগাবো। পুরুষ সাফের মতো নারী সাফেও এবার এশিয়ার শক্তিশালী বেশ কয়েকটি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষ বাড়ায় শিরোপা ধরে রাখতে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে বাংলার বাঘিনীদের। তবে মূল সাফের আগে বয়সভিত্তিক সাফের সাফল্য আশা জাগাচ্ছে নতুন করে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে প্রাণের উৎসব বৈশাখী উপলক্ষে চলছে মারমা সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলা। আধুনিকতার ছোঁয়ায় এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ খেলার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্নধর্মী উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর। বৈশাখীর আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছোটন বিশ্বাসের ছবিতে রিপোর্ট। বৈশাখী উৎসব ঘিরে পাহাড়ে সাজ সাজ রব, জলকেলি ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, সংস্কৃতি নানা চর্চায় প্রাণের স্পন্দন। সেই রেশ ধরেই নতুন বছর বরণে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন মারমা জনগোষ্ঠীর। সাংগ্রাইয়ের দ্বিতীয় দিনে বিভিন্ন ধরনের নিয়ম রীতির মাঝে আনন্দ উদযাপনে মত্ত পাহাড়ি মানুষজন। খাগড়াছড়ি জেলা সদরের মারমা উন্নয়ন সংসদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়। আলারি, রি, আকাজা ও পানি খেলা সহ 10 ধরনের খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এসব খেলায় অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। আমরা 2 টিমে 12 জন করে 24 জন, এক টিমে 12 জন করে 24 জন থাকে। আমাদের টিম প্রথমে খেলার সুযোগ পেয়েছি। আসলে ঐতিহ্য খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য খেলাগুলোকে ধরে রাখার জন্য মারমা উন্নয়ন সংসদ প্রতি বছর চেষ্টা করে রাখছে, ধরে রাখার জন্য খেলাগুলোকে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন খেলা আছে, খেলা, লারি খেলা, তারপরে হচ্ছে পানি খেলা, সব খেলা আমরা সামনে করি। বৈশাখী কিংবা পাহাড়িদের কোনো অনুষ্ঠান ছাড়া ঐতিহ্যবাহী এসব খেলাধুলা একেবারেই চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া এই খেলা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ মারমা সম্প্রদায়ের। মারমাদের যে ঐতিহ্য খেলাধুলাগুলো রয়েছে হারিয়ে যাচ্ছে, এগুলো টিকিয়ে রাখার জন্য এবং সম্প্রসারণের জন্য আমাদের এই উদ্যোগ এটার অব্যাহত রয়েছে। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ। মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখীর আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিম ইকবালের 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক। আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন চলতি বছরেই। টেস্টে এখনো অপরিহার্য তিনি, বললেন অধিনায়ক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ সাব্বির।
প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।